পুলিশরা কিন্তু এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে তারা দলীয় স্লোগান দিয়ে সরকারের শপথ নিয়ে নিচ্ছেন। তো এই মানুষগুলো এখনও কিভাবে ঘুরে বেড়াচ্ছে, এটা অত্যন্ত আশ্চর্য এবং অত্যন্ত দুঃখজনক। আচ্ছা, উপদেষ্টা মণ্ডলীর এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এক্সপেরিয়েন্স এবং ওনাদের স্কিল এবং ওনাদের নলেজ। এখানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিব যে আমি জনাব নুরুল কবির সাহেবের একটা ইন্টারভিউ দেখেছিলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে। তো উনি ওখানে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আমার কাছে একটা লিস্ট দেয়া হলো, ওই লিস্টে আমি টিক দিয়ে দিলাম কাকে 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 নিব। তো আপনি যদি 2007 সালের যে 1/11 পরবর্তী যে তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্টটা ছিল ওইটার সাথে একটু তুলনা করেন, ওখানে কিন্তু অনেক স্ট্রং ফিগার্স ছিল। আজকে আপনি কয়টা উপদেষ্টার নাম জানেন? আমি নিজেও সবার নাম জানি না, হ্যাঁ, কারণ তারা নাম জানার মতো কিছু করতে ব্যর্থ হয়েছেন। সো সব কিছু মিলিয়ে আমি বলবো যে ওই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা খুব সরল মনে বলেছেন যে আমি টিক দিলাম, কিন্তু ওনার আসলে উচিত ছিল যে 10টা দিন বা 5টা দিন সময় নিয়ে প্রত্যেকটি জায়গায় কে কে ভালো আছেন সেটা চেক করে নেয়। এবং পরবর্তীতে অলমোস্ট 1 বছর পার হয়ে গেল, কিন্তু আমরা তাদের কারো কোনো উদ্যোগ দেখলাম না যে কেউ একটা মানে উপদেষ্টা মণ্ডলীর পরিবর্তন, অনেকের কিন্তু পরিবর্তন চাওয়া হয়েছিল, বাট আমরা আসলে ওরকম কোনো স্পেসিফিক কিছু দেখি নাই যে কোনো উপদেষ্টাকে এনে একটা জায়গায় ফ্লো পাচ্ছে। তো বারবার যে কথাটা বলা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং আপনি পুলিশের যে কথাটা মেনশন করলেন, আমরা কিন্তু এটা খুব ভালো মতো দেখছি যে আমরা প্রত্যেক দিনই সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখছি যে অনেক পুলিশ অফিসার যারা সরাসরি ছাত্র হত্যায়, ছাত্রদের আহত করায় জড়িত ছিলেন, এখন বহাল তবিয়তে আছেন। এবং এর বাইরেও যারা আওয়ামী লীগের পক্ষে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পক্ষে কথা বলেছেন ওপেন মাইকে, তারাও এখনও বহাল তবিয়তে আছেন। তো 1 বছর পার হয়ে গেল, এটা কি উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা নয় যে তিনি এটা কমপ্লিট করতে পারছেন না, যে এখনও ওইসব মানুষকে সরানো গেল না? আমরা 3 মাসের সময় বলেছিলাম আর একটু সময় দরকার, 6 মাসের সময় বলেছিলাম আর একটু সময় দরকার। তো এখন আমার মনে হচ্ছে যে আসলে ওনাদেরকে দিয়ে আর হবে না। তো আমাদের আসলে গণতান্ত্রিক সরকার আসলে আমরা এক্সপেক্ট করব ইনশাআল্লাহ যে তারা এই স্টেপগুলো নেবে, এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে যারা এই ধরনের মনস্টার হতে সাহায্য করেছিল তাদের যেন সুষ্ঠু বিচার হয়, এবং ওইসব পুলিশ অফিসার যারা এখনও বহাল তবিয়তে আছেন তাদের বিরুদ্ধে খুব স্টার্ন অ্যাকশন নেওয়া হয়, যে তাদের এই ধরনের কাজ যাতে বাংলাদেশের পুলিশ আর কখনো করতে সাহস না পায়। আমরা কিন্তু এর আগেও পুলিশকে দেখেছি, আমরা 90s থেকে 96-এ দেখেছি, 96-এর পরে আওয়ামী লীগ সরকার যখন আসলেন তখন দেখেছি, বিএনপি 2001 যখন আসলেন তখন দেখেছি। এরকম পুলিশ কখনো দেখি নাই যে ওপেন মাইকে এসে আওয়ামী লীগের প্রোগ্রামে দাঁড়িয়ে বলছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। না, এই ধরনের কালচারটা ছিল না। তো পুলিশরা কিন্তু এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে তারা দলীয় স্লোগান দিয়ে সরকারের শপথ নিয়ে নিচ্ছেন। তো এই মানুষগুলো এখনও কিভাবে ঘুরে বেড়াচ্ছে, এটা অত্যন্ত আশ্চর্য এবং অত্যন্ত দুঃখজনক। এটাকে মানে আমি আশা করব যে আমরা গণতান্ত্রিক সরকার আসলে এগুলো স্টার্ন অ্যাকশন হবে। এখন আপনি যদি বলেন উপদেষ্টাদের কথা, তাদের কাছে আসলে আমাদের আর মানে একটা সুষ্ঠু নির্বাচন দেয়া ছাড়া এই মুহূর্তে তাদের কাছে এক্সপেকটেশন লেভেল এত কমে গিয়েছে যে আমরা মানে বিশ্বাস করতে পারছি না যে তারা এগুলো সুষ্ঠু বিচার করতে সক্ষম হবে। ধন্যবাদ। আচ্ছা, এক্ষেত্রে এই যে এই গত জুলাইয়ে যে অভ্যুত্থানটা হলো, যে বিপ্লবটা হলো, এক্ষেত্রে আপনি সমন্বয়ক বলেন, যাকেই বলেন, এর আগেও গত 15 বছরেও কিন্তু অনেক চেষ্টা হয়েছে যে সরকারের বিরুদ্ধে কথা বলার। এই গত জুলাইতে 2024 সালের জুলাই মাসের স্পেশালিটিটা কি? এখানে সব ধরনের মানুষ ছিলেন। এমন মানুষ ছিলেন, আমি নিজে অনেক সময় মাঠে ছিলাম, আমি দেখেছি যাদের দেশ নিয়ে চিন্তা এতটুকুই যে এই দেশটার জন্য ভালো কিছু করতে হবে। তার সাথে শেখ হাসিনার যেভাবে শাসন করছেন, হয়তো তার সাথে পার্সোনালি জিনিসপত্রের দাম বৃদ্ধি এটুকুরই সম্পর্ক আছে, এর বেশি হয়তো তার লাইফস্টাইলে খুব বেশি প্রভাব ফেলছে না। কিন্তু তিনিও 15 বছর বিরক্ত হয়ে গিয়েছেন যে আমরা একটা গণতান্ত্রিক দেশ কেন পাবো না, আমরা কেন নিজেদের ভোট দিতে পারবো না। আমরা অনেক মানুষ দেখেছি, অনেক পেশিজীবী দেখেছি যাদের লাইফস্টাইলেও কোনো কিছু নাই, কিন্তু তারাও বিরক্ত যে এইভাবে একটা সরকার কিভাবে দেশকে শোষণ করে যাবে। এই যে মানুষগুলো যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেরই চিকিৎসার সামর্থ্য নেই, তাদের মধ্যে অনেকেরই
তাদের চাকরি চলে গিয়েছে বা অনেকে চাকরি দরকার, অনেকের ফ্যামিলির সেই পরিমাণ সাপোর্ট নাই। তো সেক্ষেত্রে তাদের হয়তো অনেক আশা ছিল জনাব সার্জিস এবং জনাব হাসনাত ওনাদের কাছ থেকে, তো তারা সেটা ফুলফিল করতে পারেন নাই, সেটা আসলে তাদের ব্যর্থতা, সেটা নিয়ে আমরা আসলে কথা বলতে পারবো না। কিন্তু তাদের পজিশন থেকে বা সরকারের পজিশন থেকে আমরা আশা করি যে আরও অনেক বেশি হওয়া উচিত, এবং আমাদের এনডিএমের পক্ষ থেকেও আমরা কিছু শহীদ পরিবার এবং কিছু যারা আহত হয়েছেন এই ধরনের কিছু পরিবারকে সহায়তা করেছি, আমরা আমাদের সামর্থ্যের মধ্যে করেছি। কিন্তু সরকারের হাতে অনেক বেশি রিসোর্সেস আছে যা দিয়ে তারা করতে পারেন। আবার এই ক্ষেত্রে আমি যদি বলি যে আসলে শুধু ঢালাওভাবে যদি আমরা কমপ্লেন না করি, জিনিসটাকে যদি সিস্টেমেটিক করা যায়, ধরেন কারো যদি সমস্যা থাকে, উনি জনাব সার্জিস বা জনাব হাসনাতকে ফোন না দিয়ে ওনারা যদি ঠিক করে দেন যে কাকে ফোন করলে সুবিধা পাওয়া যাবে। মানে আমাদের বাংলাদেশের একটা প্রবলেম হয়ে গেছে কি, আমরা খালি সমস্যা দেখি, সমস্যার সমাধানের কথা কেউ বলি না। কারণ কি, আজকে যদি আমি জনাব সার্জিস এবং জনাব হাসনাতকে নিয়ে একটু নেগেটিভ কথা বলি, আমি পিআর পেয়ে যাব, আমাকে লোকজন বেশি পছন্দ করবে। কিন্তু ওই পছন্দতে কিন্তু আমাদের দেশ আগাচ্ছে না। আমাদের দেশকে আগানোর জন্য কি করা উচিত, যে আমি জনাব সার্জিস বা জনাব হাসনাত ওনাদের জন্য আমার উপদেশ থাকবে, ওনারা বয়সে আমার থেকে কিছুটা তরুণ, তো ওনারা অনেক কিছু করেছেন দেশের জন্য, তো ওনারা যাতে জিনিসগুলোকে একটু সিস্টেমেটিক করেন। ওনারা অনেক বড় বড় গরম বক্তৃতা দিচ্ছেন, অনেক কিছু করছেন, কিন্তু ওনাদেরকে 100 বার ফোন দিয়ে যদি না পাওয়া যায়, এটাকে ওনাদের নিজেদের ব্যর্থতা মনে করে ওনারা চ্যানেলাইজ করতে পারে যে ফাইন, আমার 10টা নাম্বার দিয়ে দিলাম হটলাইন, এখানে যোগাযোগ করুন। এই যোগাযোগগুলো করে যারা সমস্যায় আছেন তারা তাদের সমস্যাগুলো সমাধান করুক। সো আমরা আসলে শুধু যদি সমস্যায় না পড়ে থেকে সমাধানের দিকে যাই, তাহলে